বলো। স্যার বলছি 2 মিনিট একটু একটুখানি হোল্ড করবেন, আমি আমার গলাটা আসলে ভালো নেই, আমি একটু গার্গেই করছি, 2 মিনিট স্যার। ওকে, যাও, তুমি ঢুকে আমাকে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, করো। 4 হয়ে যাবে, সে 1 লিখবে। স্যার ওটা কি এমএন? এম এন, এম সাফিক্সে এন।
অ্যাভারেজ মানে বুঝতে পেরেছো? গড় আর কি। ফার্স্ট টার্ম দিয়ে দিয়েছে, কমন ডিফারেন্স দিয়ে দিয়েছে, পেমেন্টটা দিয়েছে অ্যাভারেজ। যার হয়ে যাবে ওয়ান লিখবে। 110 পাঠাচ্ছি করে, মানে হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অ্যান্সারটা 110। 110 ও বলছে। একজনের এসছে 110। যার 110 এসছে সে ওয়ান লিখে দিও। এমএন এর ভ্যালুটা বার করে নাও, বার করে নিয়ে সামেশন চাপিয়ে নাও, তাহলেই তো হয়ে যাবে। স্যার একবার কোশ্চেনটা দেখাবেন? দুই তিন চার পাঁচ, পাঁচজন। আর এটা ঠিক আছে যে কাটিয়েছে। দেখো, এত ঘাবড়াবে না। তোমাদের টেন্ডেন্সি হচ্ছে পরীক্ষার নাম দেখে ঘাবড়ে যাওয়া। এমএন কি বলেছে? এমএন বলেছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 টার্মস। ফার্স্ট টার্ম তো 2 দিয়ে দিয়েছে, আর কমন ডিফারেন্স 4 দিয়ে দিয়েছে, তাহলে অ্যাডিশন কত হবে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d।
অ্যাভারেজ হলে কি হবে, এটা বাই এন হয়ে যাবে অ্যাভারেজটা। তাহলে এম এন তোমার কত আসছে দেখো, 4n মাইনাস 4 প্লাস 4 বাই এন। এটাও কাটলো, তাহলে তোমার কত হয়ে গেছে, 2n হয়ে গেছে। এইবার তাহলে সামেশন অফ এম এন চাপিয়ে দাও। সামেশন অফ এম এন যদি তুমি চাপাও, n ইকুয়াল টু 1 থেকে 10, তার মানে কি হবে 2 ইন্টু সামেশন অফ n, n ইকুয়াল টু 1 থেকে 10, তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2 হবে। তার মানে এটা কেটে যাবে, কেটে গেলে তোমার চলে আসছে 110। আচ্ছা বলো তো, খুব টাফ ছিল অঙ্কটা? স্যার না স্যার। তাহলে না স্যার। ট্রাই করে করে দেখবে সবসময়। অঙ্কের ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে পড়াটা জরুরি। এই যেমন পরের কোশ্চেনটা দিচ্ছি, নন নেগেটিভ ইন্টিজার মানে জিরো হতে পারে। নন নেগেটিভ ইন্টিজার মানে কিন্তু জিরো হতে পারে। ওটা সলিউশন অফ দ্য ইকুয়েশন তো। সলিউশনস, হ্যাঁ, সলিউশনস অফ দ্য ইকুয়েশন। করো, যার হয়ে যাবে সে 2 লিখবে। নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার সলিউশনস মানে এই ইকুয়েশনগুলোর কতগুলো সমাধান আছে। সমাধানগুলো কিরকম হবে, নন নেগেটিভ ইন্টিজার, অখণ্ড সংখ্যা হবে, নন নেগেটিভ হবে, মানে সবাই পজিটিভ হবে অ্যাকচুয়ালি, মানে জিরোও ঢুকবে তার মধ্যে। এক্স ওয়াই জেড এর মধ্যে কেউ একজন বা একাধিকজন জিরোও হতে পারে। চেষ্টা করো, মাইনাস মাইনাস করে ভ্যালু বসিয়ে বসিয়ে ট্রাই করো। যার হয়ে যাবে সে 2 লিখবে।
জেডটাকে তো হাঁটানো যাচ্ছে, জেডটাকে হাঁটাও, এলিমিনেট করো জেডটাকে। হাঁটি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন পেয়ে যাবে, সেখান থেকে দেখো এক্স এর ভ্যালু বসিয়ে বসিয়ে ওয়াই কত হয়, সেইভাবে তো তুমি বুঝে যাবে কতগুলো সলিউশন আছে। Z equals to 100 minus y plus x এই ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, না করছি। করো। স্যার 7। 7, হ্যাঁ 7, সম্ভবত 7, দাঁড়াও। হ্যাঁ 7। দুজনের হয়েছে। তিনজন। চারজন। পাঁচজন।
আর জেডটাকে হাটাও না, জেডটাকে হাটাও, মাইনাস করলেই তো হটে যাবে। তারপর এক্স আর ওয়াই এর ভ্যালু ভ্যালু বসিয়ে চেক করো, কতগুলো সলিউশন আসছে তো পেয়েই যাবে। দেখো সিম্পল, জেডটাকে যদি তুমি এলিমিনেট করো, ধরো প্রথমটা থেকে দ্বিতীয়টাকে মাইনাস করেছো, তাহলে তোমার আসছে দেখো 5x প্লাস 3y ইকুয়াল টু 100। তাহলে x ইকুয়াল টু আসছে 100 মাইনাস 3y বাই 5। এবার ভাবো y এর ভ্যালু তোমার 0 থেকে শুরু হতে পারে, মানে x টাকে তো তোমাকে ইন্টিজার করতে হবে। তাহলে y এর ভ্যালু দেখো তোমার 0 হবে, 5 করে করে ইনক্রিজ করবে, দেখো 5 হবে, তাহলে x ও পাবো, 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, 30 হবে, 30 অব্দি হবে। আর কিছু হবে না, আর কিছু হবে না, 30 পর্যন্ত হবে। তার দরুন এক্স গুলোও দেখে নিতে পারো তুমি, এক্স যদি তুমি নাও তার মানে এটা তো 20, এটা 15, এটা 14, এটা 11, 8, তো সেকেন্ড এটা 17 হবে না? হ্যাঁ এটা 17 হবে, কারণ এটাও তো একটা ইয়ে মেনটেন করবে, এরকম হবে। তার দরুন জেড গুলোকেও দেখে নেবে সবসময়, মানে এমন কেস কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায় এক্স আর ওয়াই এগুলো নন নেগেটিভ এলো, জেডটা হয়তো নেগেটিভ চলে এসেছে, তার জন্য জেডটাও দেখে নেওয়াটা জরুরি। এখানে দেখো সবকটার দরুনই জেড কিন্তু পজিটিভ আসছে, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো 100 দেওয়া আছে, তার মানে টোটাল কতগুলো সলিউশন হয়ে যাচ্ছে, 7টা সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে মানে এক্সামের সময় এনসোর টেস্টিং করতে হবে আস্তে আস্তে সব সময় সবগুলো। কেন সব টেস্টিং সময় করবে, কারণ এমন হতেই পারে যে এক্স আর ওয়াই এর এই পজিটিভ নন নেগেটিভ ভ্যালুগুলোর জন্য কোনো একটা জায়গাতে হয়তো জেড এর ভ্যালু নেগেটিভ চলে এসেছে সাপোজ, সেক্ষেত্রে তো সেই সলিউশনটা কমে যাবে, ওগুলো সবসময় তো দেখে নেবে, ফাঁক থাকে কিন্তু। স্যার বলো, স্যার ওয়াই এর ভ্যালুটা 0, 5, 10 মানে এভাবে নেওয়া হলো কেন? 1 যদি তুমি নাও ওয়াই এর জায়গাতে, তাহলে দেখো এক্স কিন্তু তোমার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ হচ্ছে। বুঝেছো, তোমাকে নন নেগেটিভ ইন্টিজার করতে হবে। মানে যেহেতু আচ্ছা। এটা 5 দিয়ে ডিভিশন আছে, 5 দিয়ে যেহেতু ডিভিশন আছে নিচে, তার মানে বোঝো এই উপরের এন্ট্রিটা কিন্তু ডিভিসিবল বাই 5 হতে হবে। এটা যদি ডিভিসিবল বাই 5 হতে হয়, তাহলে এইটা তো অলরেডি ডিভিসিবল বাই 5, তার মানে ওয়াইটাকেও তোমাকে ডিভিসিবল বাই 5 হতে হবে। তার হ্যাঁ মানে ওয়াই এর ভ্যালু তুমি 0 থেকে স্টার্ট করতে পারো, দিয়ে 5 5 করে বাড়াও, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে গেছি, ঠিক আছে। টাফ ছিল অঙ্কটা বলো? না স্যার।
এবিসি মানে হচ্ছে 3 ডিজিট নাম্বার একটা, মানে হয়তো 234 এরকম কিছু একটা হতে পারে মেবি। যার হয়ে যাবে সে 3 লিখবে। এখানেও কিন্তু ভ্যালু বসিয়ে বসিয়ে করার ফান্ডা আছে, কিন্তু একটা পজিশন পর্যন্ত নিয়ে এসে করবে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। বাঁদিকটাকে একটা ফ্যাক্টর ফরমেশনে, মানে সামথিং ইনটু সামথিং ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এরকম অর্ডারে যদি তুমি সাজাতে পারো, তাহলে তোমার দেখতে সুবিধা হবে দেখবে। এইটিন হবে।
স্যার কোয়েশ্চেনটা খুলুন একবার। নীলভ ভাই অ্যান্সার কত হয়েছে? স্যার 18। 18. হ্যাঁ স্যার 18 এসছে। হ্যাঁ স্যার 18 এসছে। বি আর সিটাকে প্রেডিক্ট করার চেষ্টা করো রিলেশন থেকে। বি আর সিটাকে প্রেডিক্ট করার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে। তারপর তো এ যা খুশি হতে পারে, সেই অনুযায়ী ভাববে কতগুলো হচ্ছে। 1 2 3, তিনজন হয়েছে। 4। 5। 6। 8। 5।
দেখো সিম্পল এভাবে ভাবো, তোমাকে কি দিয়েছে? তোমাকে দিয়েছে arithmetic mean of b and c, তার মানে b plus c by 2 equal to দিয়েছে square of the geometric means। তার মানে তুমি পেয়ে যাচ্ছ b plus c equal to 2bc। তার মানে 2bc minus b minus c equal to হচ্ছে তোমার 0। কি করতে হয় জানো তো? এমন কিছু করতে হয় জানো, এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, মানে বাঁ দিকটাকে। ডান দিকটাতে তোমার 0 এসে, তার জন্য তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট এখানে নিতে পারো। মানে সাপোজ ধরো এখানে যদি আমি b কমন নিতাম তাহলে তো 2c minus 1 আসতো, এটার কথা মাথায় রাখবে। তাহলে এখানে যদি 2c minus 1 আনতে চাই, তাহলে এখানে নিশ্চয়ই আমার প্লাস হাফ নেওয়া উচিত। তাহলে সুবিধা কোথায়? যদি আমি এখান থেকে মাইনাস হাফকে কমন নিই, তার মানে আমার আসবে 2c minus 1 আসবে ইকুয়াল টু হাফ। তাহলে ভাবো কিরকম হচ্ছে, 2c minus 1 ইন্টু b minus হাফ ইকুয়াল টু হাফ আসছে। এবার যদি আমি সিম্পলিফাই করে দিই, তাহলে 2c minus 1 ইন্টু 2b minus 1 ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার 1, দুইটা কেটে যাচ্ছে। এবার ভাবো এই যে 1 কেসটা, এইগুলো কোন কোন জিনিসের জন্য আসতে পারে ভাবো। মানে কি বলবো, যদি এটাকে তুমি 1 নাও, এর ভ্যালুটা 1 নিলাম, এর ভ্যালুটা -1 নিলাম, সরি এর ভ্যালুটা 1 নিলাম, এর ভ্যালুটাও তোমার 1 নিলাম, তখন তার দরুন দুটোর প্রোডাক্ট 1 আসতে পারে। অথবা এর ভ্যালুটা -1 নিলাম, এর ভ্যালুটাও -1 নিলাম। কেন দেখাবো? হ্যাঁ, না 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 না, দিদিদের ওখানে তো নামটা দেখাচ্ছে, শুধু অগ্নিদীপ্তা রায় দেখাচ্ছে। না, দেখাবে। তাহলে এটা 1 একটা কেস হতে পারে, এটা -1 একটা কেস হতে পারে। এবার ভাবো যদি তুমি 2c minus 1 টাকে যদি তুমি 1 নাও, তার মানে c ইকুয়াল টু তোমার কত আসবে? 1 আসবে। আর 2b minus 1 টাকে যদি তুমি 1 নাও, তাহলে তোমার b ইকুয়াল টু তোমার 1 আসবে। হ্যালো হ্যালো, actually I am not very busy, okay, please call me later। তাহলে c ইকুয়াল টু 1, b ইকুয়াল টু দেখো 1 আসছে। তাহলে c1 b1 সংখ্যাটা তো তোমার ছিল abc, তাহলে এটা 1 এটা 1 যদি তোমার হয়, তাহলে এই এটা কত রকমের হতে পারে ভাবো। এটা তো 0 হবে না, 3 ডিজিট যেহেতু, তার মানে এটা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত তোমার যা খুশি হতে পারে। তাহলে এই কেসটার জন্য তোমার কতগুলো সংখ্যা আসছে? 9টা সংখ্যা আসছে। তাহলে 9টা নাম্বার তোমার আসছে, 9 নাম্বারস আসছে। আবার ভাবো যদি তুমি পরের কেসটাকে স্টাডি করো, দ্যাট ইজ এটা, তাহলে এটাকে যদি তুমি স্টাডি করো, তাহলে 2c minus 1 ইকুয়াল টু -1 আর 2b minus 1 ইকুয়াল টু -1। তার মানে c টাও 0 হবে, b টাও তোমার 0 হবে। তাহলে c আর b যদি তোমার 0 হয়, তাহলে নাম্বারটা তো abc ছিল, এটাও 0 এটাও 0। এবার তাহলে একই রকম এই যে a যেটা এই a কোয়ান্টিটিটা তো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যা খুশি তোমার হতে পারে। তাহলে এখানে তোমার কতগুলো সংখ্যা আসবে? 9টা নাম্বার আসবে এরকম। তাহলে 9 নাম্বারস আসছে। তাহলে এখানেও 9টা নাম্বার, এখানেও 9টা নাম্বার, টোটাল তার মানে 18 খানে নাম্বার হবে। তার মানে টোটাল হয়ে যাবে হচ্ছে তোমার 18 নাম্বারস। টোটাল তাহলে 18টা নাম্বার কিন্তু তোমার আসবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার।
নেক্সট করো। আর কি হয়েছে? কোনটা বড় হয়ে গেছে? এটা? দাঁড়াও, তো ছোট হচ্ছে না তো? কর, করে দেবে। এটা একটা প্রবলেম আছে। এটা কি প্রথম থেকে এরকম হচ্ছে? এটা প্রবলেম আছে, করে দেখবে যা। আচ্ছা, তোমরা বলো তো 9 দিয়ে ডিভিসিবিলিটির কন্ডিশন কি? 9 দিয়ে বিভাজ্যতা? স্যার ওই সংখ্যাটার আর কি ডিজিট গুলোর যে সামটা সেটা না মানে নট বিভাজ্য হতো। 9 দিয়ে ডিভিসিবল হবে, তাই তো? হ্যাঁ সংখ্যাগুলোর যোগফলটা হচ্ছে ডিভিসিবল বাই 9 হবে। যে নাম্বারগুলো আছে, ডিজিট যেগুলো আছে, তাদেরকে অ্যাড করলে যে সংখ্যাটা আসবে সেই নাম্বারটা ডিভিসিবল বাই 9 হবে। তখন গোটা সংখ্যাটাই ডিভিসিবল বাই 9 হয়। 9 আর 3 এর ডিভিসিবিলিটির কন্ডিশনটা তো একই, তাই তো? হ্যাঁ আর 4 দিয়ে ডিভিসিবিলিটির কন্ডিশন? স্যার যে ডিজিটটা দেবে মানে নাম্বারটা দেবে তার লাস্টের দুটো যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটা 4 দিয়ে হবে। লাস্টের দুটো প্লেস যদি 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলে হচ্ছে ডিভিসিবল বাই 4 হয়। আর 8 দিয়ে? শোনো, 2 এর পাওয়ার যত তুমি বাড়াবে তত লাস্টের প্লেস গুলো বাড়বে। মানে ধরো 2 এর পাওয়ার 2 রয়েছে, মানে 4। 4 দিয়ে এর ক্ষেত্রে আমরা কি দেখতাম? লাস্টের দুটো প্লেস দেখতাম তো। তাহলে 8 মানে কত? 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে লাস্টের তিনটে প্লেস হবে। যদি তোমাকে বলে 16 দিয়ে ডিভিসিবল কিনা, তখন কি করবো? লাস্টের চারটে প্লেস দেখবো, যেহেতু 2 টু দি পাওয়ার 4 ওটা। এইভাবে ক্রমাগত চলে। বুঝতে পেরেছো তো? অঙ্কটাকে আগে মানেটা বোঝো, তারপর ভাবো কি হবে। মানেটা এরকম, সাপোজ ধরো ক্যাপিটাল এনটা হয়তো এরকম কিছু একটা আছে, A1 A2 A3 করতে করতে n, এরকম একটা সংখ্যা আছে। এবার বলছে যে whenever a non-zero digit c is written after the last digit, বলছে এরপরে যদি তুমি c কে লেখো তাহলে এই গোটা সংখ্যাটা
ডিভিসিবল বাই সি হবে, ডিভিসিবল বাই সি হবে, এই গোটা নাম্বারটা ডিভিসিবল বাই সি হবে। তাহলে বলছে যে এইগুলোর অ্যাডিশন, সাম অফ দ্য ডিজিটস অফ n, মানে এগুলোর অ্যাডিশন কত হবে, ভাবো, করো। যার হয়ে যাবে সে 4 লিখবে। একটু ভালো করে ভাবো, টাইম দিচ্ছি, ভালো করে ভাবো। প্যারেন্টস গ্রুপটা তো তোমার মানে এমনি গার্জেনরা বা ইয়েরা সব রয়েছে, হ্যাঁ ওটা, হ্যাঁ 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 মেন তোমার স্কুলে, হ্যাঁ হ্যাঁ মেন গ্রুপটা কিন্তু ওই দিদিদের গ্রুপটা, আর তো Sampa এটা to তোমার nine. পড়া টড়া পাঠানো হচ্ছে। আচ্ছা Sampa 9 আসছে। সাম আসছে 9, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার 9ই আছে। 4 লিখে দাও, যার হয়ে গেল। বলো 9 কি লজিকে হচ্ছে বলো। লিস্ট পজিটিভ ইন্টিজার মানে যে বলো। এ টু এ নাইন অব্দি সেটা 1 to 9 ডিজিটস দিয়ে 9 ডিজিটস ডিভাইস করতে হবে, তাই তো? হুম এবার কি বলে these digits are divisible by 9, তাহলে কি সি কেটে গেল। হুম এবার the digits হবে মানে 9 টাইমস এখানে বলেছিল যে 9 টাইমস 8 টাইমস 7 টাইমস 5, তাহলে সেটা হুম হুম কত 252 হচ্ছে বলো। আসবে। হুম হ্যাঁ হুম 2520 আসবে। হুম
এবার 2520 ওই ডিজিট থেকে অ্যাড করলে 2 প্লাস 5 টাইমস 2 7 প্লাস 2 9 আছে। ওকে ওকে 252 হচ্ছে নাকি 504 হচ্ছে? 2520 হ্যাঁ 252 হবে। 252 এর পরে যদি তুমি 8 নাও তাহলে কি ডিভিজিবল বাই 8 হচ্ছে? 2520 ডিভাইডেড বাই 8 হওয়া তো উচিত। হ্যাঁ, ডিভাইডেড বাই 8 2520 2528 2528 কি ডিভিজিবল বাই 8? 3 8 24 1 12 2528 ডিভাইডেড বাই 8 হচ্ছে না। হচ্ছে? না, হচ্ছে না, তার মানে 252 কিন্তু হবে না। 2520 হবে না। 258 divisible by 8 তো 252 এর পরে যদি তুমি 8 কে নিয়ে আসো, হ্যাঁ, তাহলে তো সেটা সেটা হবে ডিভিজিবল না। বাই 8 হচ্ছে না, তাহলে কন্ডিশন তো ফুলফিলড হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি 252 হবে? 2520 তোমাকে তো বলেছিল নাম্বারটা এমন হবে, তারপরে যদি তুমি যে কোনো নাম্বার আনো সেটা ডিভিজিবল বাই দ্যাট নাম্বার। তাহলে 252 এর পরে যদি আমি 8 কে নিয়ে আসি তাহলে সেটা তো নট 0 ডিভিজিবল বাই 8। হ্যাঁ স্যার 0 নিয়ে ডিভিজিবল আসলে তো হ্যাঁ, স্যার ডিভিজিবল হচ্ছে 252 তো 316 252 কে 252 আর লাস্টে 8 আনলে 316 হচ্ছে। 2528 by 8 তো হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ডিভিজিবল। হ্যাঁ 316 ও আচ্ছা, তাহলে ঠিক আছে ঠিক আছে।
স্যার কোয়েশ্চেনটা একটু খুলুন। দেখো এটা একটু অবজার্ভ করলে পাওয়া যাচ্ছে। কেন বলছি, তুমি চিন্তা করো তোমাকে তো বলেছিল এরকম, ধরো সংখ্যাটা আছে এরকম A1 A2 A3 করতে করতে হয়তো AN আছে, এইটা ধরো ক্যাপিটাল এন। তুমি এইভাবে ভাবো, এই সংখ্যাগুলোর অ্যাডিশন মানে এইটা, যদি আমি 9 সিলেকশন করি, সাপোজ, কেন 9 সিলেকশন করছি পরে বলছি, যদি আমি 9 সিলেকশন করি তাহলে ভাবো এই সংখ্যাটা ডিভিজিবল বাই 9 হচ্ছে। এইবার এসো, এইখানে যদি তুমি 1 আনো তাহলে তো এমনি গোটা সংখ্যাটা 1 দিয়ে ডিভিজিবল হবে। তুমি যদি এখানে 2 আনো তাহলেও গোটা সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হবে। এবার আসো, যদি তুমি 3 আনো, 3 যদি তুমি আনো তাহলে দেখো এইটুকুনি পোর্শন 9 দিয়ে ডিভিজিবল, মানে এই অ্যাডিশনটা। তাহলে এর সাথে যখন তুমি 3 কে অ্যাড করবে তাহলে তো গোটাটা 3 দিয়ে ডিভিজিবল হতে বাধ্য। তার মানে 3 আনলেও সেটা 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে অটোমেটিক্যালি। 4টাকে নিয়ে আমি ভাবছি না। এরপরে আসো 5 যদি আনি তাহলে এমনি ডিভিজিবল বাই 5 হবে, লাস্ট প্লেস 5। তারপরে এসে হচ্ছে তোমার 6 যদি তুমি আনো, একটা জিনিস ভাবো, এইটুকুনি অংশ, এই এই এন তোর ডিভিজিবল বাই 9 আছে, তার মানে ডিভিজিবল বাই 3ও 3 দিয়েও ডিভিজিবল। তাহলে এইটুকুনি অংশ 3 দিয়ে ডিভিজিবল, লাস্টে তুমি 6 কে এনেছো, 6 তো 3 দিয়ে ডিভিজিবল। তাহলে কি হবে, এই গোটা সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল তো হবেই। এবার এসো, লাস্ট প্লেসটা তো 6 আছে, মানে ইভেন নাম্বার আছে, তার মানে 3 দিয়েও ডিভিজিবল হবে, 2 দিয়েও ডিভিজিবল হবে, তার মানে 6 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু। তাহলে 6 দিয়েও হচ্ছে। 9 যদি আনি তাহলেও হচ্ছে। তার মানে এই সংখ্যাগুলোর অ্যাডিশন যদি হচ্ছে তোমার 9 হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি 1 2 3 5 6 9 এগুলো বসালে গোটা সংখ্যাটা সেই সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবল হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্যা কোথায় হলো, এখানে পড়ে রইলে কি কি রয়েছে, কি কি পড়ে রয়েছে দেখো। দেখো 4 পড়ে রয়েছে, 4এরটা আমরা ভাবিনি। 7 পড়ে রয়েছে, 8 পড়ে রয়েছে, এই তিনটে জিনিস পড়ে রয়েছে। এইবার একটু লজিক্যালি ভাবো, তাহলে এই তিনটে জিনিসকেও তো মেনটেন করতে হবে, মানে লাস্টে 4 আসলে আমাকে 4 আনতে হবে। লাস্ট প্লেসে যদি আমি 4 আনি তাহলে গোটাটা 4 দিয়ে ডিভিজিবল হতে হবে। লাস্ট প্লেসে যদি আমি 7 আনি তাহলে গোটাটাকে 7 দিয়ে ডিভিজিবল হতে হবে। লাস্ট প্লেসে যদি হচ্ছে আমি 8 আনি তাহলে গোটাটাকে 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। এবার আমি ভাবছি, যদি এই গোটা জিনিসটাকে আমি 4 7 আর 8 এই তিনটে দিয়ে ডিভিজিবলের কথা একটু ভেবে নিয়ে 4 আর 7 দিয়ে আমি ভাবি। প্রথমে 4 আর 7 দিয়ে ভাবলে এই গোটা সংখ্যাটা যদি 28 দিয়ে ডিভিজিবল হয় তখন কিন্তু এই গোটাটা 4 দিয়ে ডিভিজিবল হবে, এই গোটাটা 4 দিয়ে ডিভিজিবল হবে। তার পাশে যদি তুমি 4 কে এক্সট্রা করে নিয়ে আসো তাহলে আলটিমেট গোটা সংখ্যাটা 4 দিয়ে আসবে। চিন্তা করো, এটা যদি 28 দিয়ে ডিভিজিবল হয়, এটা যেহেতু 7 দিয়েও ডিভিজিবল, তাহলে লাস্টে যদি 7 নিয়ে আসো তাহলেও হবে। ঠিক আছে, লাস্টে 7 আনলেও সেটা 28 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। এবার আসো 8। একটা জিনিস ভাবো, এই গোটা জিনিসটা যদি তোমার 28 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 28 দিয়ে যদি তোমার ডিভিজিবল হয় তাহলে লাস্ট প্লেসে যদি তুমি 8 কে আনো তাহলেও সেটা দেখো 8 দিয়ে ডিভিজিবল হবে। কেন বলছি, ধরো 28 দিয়ে ডিভিজিবল, ধরো 28, এর পাশে যদি তুমি 8 কে আনো 288 হয়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু ডিভিজিবল বাই 8 হবে। ধরো 56, এর পাশে যদি তুমি 8 কে আনো, 28 দুগুণে 56, 8 কে আনো, ডিভিজিবল বাই 8 হবে। ধরো 3 28 করলে কত হয়, 3 8 24, 3 দুগুণে 6
আর 2 8, 84। 84 পাশে যদি তুমি 8 কে আনো, দেখো এটাও ডিভিজিবল বাই 8 হবে। তার মানে লজিকটা বোঝো, এই গোটা সংখ্যাটাকে ডিভিজিবল বাই যদি আমি 28 করে দিই, ডিভিজিবল বাই 28 যদি আমি করে দিই, তাহলে কিন্তু তার পাশে তুমি 4 কে আনলেও ডিভিজিবল বাই 4 হবে, 7 কে আনলেও ডিভিজিবল বাই 7 হবে, 8 কে আনলেও ডিভিজিবল বাই 8 হবে। এবারে ভাবো, এইগুলো ডিভিজিবল বাই 8 হবে, 28 হবে, আবার এদের অ্যাডিশন গুলো তো আমাকে মেনটেন করাতে হবে 9 হচ্ছে, কারণ 9 না হলে তো আবার এইগুলো হবে না, মানে এই এন্ট্রিগুলো দিয়ে ডিভিজিবল হবে না। 1 2 3 4, 1 2 3 5 6 না, তাহলে এদের অ্যাডিশন 9 হবে, তার সাথে ডিভিজিবল বাই 28 হবে। সেরকম ভাবো, 28 কে মাল্টিপ্লাই করতে করতে 28 দুগুণে 56 ধরো, এটা দেখো এদের অ্যাডিশন কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে এটা হচ্ছে না। 3 8 কত দেখো, 3 8 24, 84 84, এটাও দেখো 9 দিয়ে ডিভিজিবল নয়, এদের অ্যাডিশনটা। 28 কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে না 4 দিয়ে, 4 8 32, 2 দুগুণে 4 আর 1 5, 4 8 32, 4 দুগুণে 8 আর 3 11, 112। দেখো এটাও কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়, কারণ অ্যাডিশনটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। এই করে করে যদি তুমি এগো, 4 দিয়ে হয়ে গেছে, 5 দিয়ে করলেও হচ্ছে না, 6 দিয়ে করলেও হচ্ছে না, 7 দিয়ে করলেও হবে না, 8 দিয়ে করলেও হবে না, 9 দিয়ে যে মুহূর্তে তুমি করবে, 28 into 9 যেই তুমি করবে, ন্যাচারালি এটা 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তার মানে এটা কত হবে, 8 9 72, 9 দুগুণে 18 আর সাথে 25, তার মানে n হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 252 এই সংখ্যাটা। এই 252 পাশে তুমি যাকেই তুমি আনো না কেন, গোটা সংখ্যাটা পাবো সেটা দিয়ে ডিভিজিবল হবে। তাহলে n যদি 252 হয়, তার মানে এদের অ্যাডিশন তোমার কত হয়ে যাবে, 2 প্লাস 5 প্লাস 2 হবে, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে তোমার 9। তাহলে অ্যাডিশন হয়ে যাবে কিন্তু হচ্ছে তোমার 9। দেখো তো বুঝলে কিনা সবাই? স্যার একদম উপরে ওখানে 5 কেন লিখলেন ওই ডিভিজিবল? কোনটা বলো? স্যার একদম প্রথমে আপনি দেখাচ্ছেন ওই কোনটা কোনটা দিয়ে ডিভিজিবল, হ্যাঁ এখানে 5 কেন হলো? এখানে আমি ভেবেছি, প্রথমে আমি ভাবছিলাম 9 দিয়ে তো ডিভিজিবল আমি যদি করতে চাই, মানে যে কোনো সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল করব, ধরো n কে আমি 9 দিয়ে যদি আমি ডিভিজিবল করে দিই, এইটা তো আমার n ছিল, তাহলে এই সংখ্যাগুলোর অ্যাডিশন কত হবে, 9 হবে। এবার এর পাশে তুমি ভাবো, 1 কে আনো, 2 কে আনো, 3 কে আনো, 5 কে আনো, 6 কে আনো, 9 কে আনো, অটোমেটিক ব্যাপারটা হবে 1 কে আনলে তো এমনি 1 দিয়ে ডিভিজিবল হবে, 2 কে আনলে এমনি 2 দিয়ে ডিভিজিবল হবে, 3 কে যদি তুমি আনো, তাহলে এই গোটা সংখ্যাটা যেহেতু 9 দিয়ে ডিভিজিবল, তাহলে তার পাশে 3 আনলে ন্যাচারালি গোটাটা 3 দিয়েও ডিভিজিবল হবে, 5 দিয়ে তো অটোমেটিক্যালি হবে 6, 6 দিয়েও হবে। কেন হবে, এটা যদি 9 দিয়ে হয় তাহলে এটা 3 দিয়েও হচ্ছে, তাহলে লাস্টে যদি তুমি 6 কে আনো, তাহলে সেটাও গোটাটা 3 দিয়ে হচ্ছে, আবার ইভেন নাম্বার আছে লাস্টে 6, তার মানে গোটাটা তার মানে 6 দিয়ে ডিভিজিবল হবে। 9, এটা তো 9 দিয়ে ডিভিজিবল আছে, তাহলে লাস্টে যদি তুমি 9 কে নিয়ে আসো, তাহলে গোটাটাও 9 দিয়ে হবে। তাহলে লাস্ট প্লেসের এইগুলোর জন্য ব্যাপারটা কিন্তু মেনটেন করছে না কোনগুলো, 4 7 আর 8 এই তিনটে তোমার পড়ে রয়েছে, এগুলোকেও তোমাকে তো মেনটেন করাতে হবে। এবার 4 এর কথা আমি ভাবছি, চিন্তা করো, যদি আমি 4 আর 7 এর কথাটা প্রথমেই ভাবছি, যদি আমি এই গোটা সংখ্যাটাকে যদি আমি 28 দিয়ে ডিভিজিবল বানিয়ে নিই, 28 দিয়ে যদি আমি ডিভিজিবল বানিয়ে নিই, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি তার পাশে তুমি 4ই আনো বা তার পাশে তুমি 7ই আনো, গোটা সংখ্যাটা 4 আর 7 দিয়ে ডিভিজিবল কিন্তু হবে। এবার আমি বলছি, যদি 28 দিয়ে ডিভিজিবল হয় এই এই জায়গাটা, তাহলে লাস্টে তুমি যদি 8 কে আনো, তাহলেও কিন্তু গোটা সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে, যেটা আমি ইনস্ট্যান্স নিয়ে নিয়ে দেখাচ্ছিলাম। 28 8 এনেছি, তাহলে গোটাটা 8 দিয়ে ডিভিজিবল, এইভাবে তোমার প্রসেসটা চলবে। এবার তাহলে ভাবো, তোমার 28 দিয়ে ডিভিজিবল হবে, আবার এইটাও তো মেনটেন করতে হবে, এই এন্ট্রিটা, মানে এই এন্ট্রিটা ডিভিজিবল বাই 9 হতে হবে। তাহলে 28 ইন্টু 9 যদি আমি করে দিই, তাহলেই তো ব্যাপারটা মেনটেন হয়ে যাবে।
তাহলে 28 × 9 যদি আমি করি, তাহলে তো আমি পেয়ে যাবো হচ্ছে তোমার 252। তাহলে 252 এমন একটা সংখ্যা যেটা আমার এখানে রিকোয়ার্ড আছে। তাহলে n এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমার 252। দেখো তো এবার বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এই অঙ্কটা একটু লেভেল হাই ছিল, এগুলোর মধ্যে একটু লেভেল হাই ছিল। এবারে পড়ো। বলেছে when product of four consecutive odd positive integers, চারটে পরপর অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা is divided by 5, চারটে পরপর ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যার গুণফলকে যদি 5 দিয়ে ডিভিশন করি, তাহলে তার রিমাইন্ডার মানে যে ভাগশেষ গুলো কি কি হবে, কি হতে পারে আর কি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, ধরো ধরো এই অঙ্কটা ভুলে যাও, ধরো 16 কে 5 দিয়ে ডিভিশন করলে কত রিমাইন্ডার আছে? 1 আসে, তাই তো? আর ধরো 19 কে 5 দিয়ে, 19 না, ধরো 9 কে যদি তুমি 5 দিয়ে ডিভিশন করো, কত রিমাইন্ডার আসবে? 4 আসবে। এবার 16 × 9 করলে কত হয়? 144। তো 144 কে যদি তুমি 5 দিয়ে ডিভিশন করো, কত রিমাইন্ডার আসবে? 4 আসবে। এখান থেকে তুমি কিছু আইডিয়া করতে পারলে, এই যে আমি তিনটে জিনিস তোমাকে বললাম, হ্যাঁ স্যার। কি আইডিয়া করলে? স্যার ওই যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন, ভাগশেষ সবসময় ওই 0, 2 আর 4 এগুলোর মধ্যে ভ্যারি করবে, মানে যদি অড নাম্বার হয়। না, আমি বোঝাতে চাইছিলাম 16 কে 5 দিয়ে ডিভিশন করলে যদি 1 হয়,
9 কে 5 দিয়ে ডিভিশন করলে যদি 4 হয়, তাহলে 16 ইন্টু 9 কে যদি আমি 5 দিয়ে ডিভিশন করি তাহলে হবে 1 ইন্টু 4 ইকুয়াল টু 4। বোঝা গেল কি বললাম? আচ্ছা এবার বলো, ধরো ধরো 2 টু দি পাওয়ার 5 কে যদি তুমি 11 দিয়ে ডিভিশন করো কত রিমাইন্ডার আসে বলো তো? টেন। কত? 10। 10 আসে, তাই তো? আচ্ছা রিমাইন্ডারটাকে তুমি বলছো 10, ঠিক আছে 10-এ কোনো ভুল নেই। আচ্ছা রিমাইন্ডারটাকে আমি -1 বলতে পারবো? হ্যাঁ, কিভাবে বলতে পারবো? হ্যাঁ, কিভাবে বলতে পারবো? বলো কিভাবে বলতে পারবো -1 রিমাইন্ডার? 10 থেকে 11 ভাগ করো, বিয়োগ করো। হ্যাঁ হ্যাঁ, তো 10 থেকে 11 মাইনাস করলে মাইনাস। মানে স্যার 32 থেকে যদি 33 মাইনাস করি তাহলে -1 আসছে। এভাবে বলাই যায় 11 3 33, তাহলে মাইনাস করলে এখানে -1 আসবে, তাহলে রিমাইন্ডার -1। আচ্ছা বলো তো তাহলে 2 টু দি পাওয়ার 25 এটাকে 11 দিয়ে ডিভিশন করলে কত রিমাইন্ডার আসবে? স্যার 1। 1 +1 না -1? স্যার +1। 2 টু দি পাওয়ার 5 কে 11 দিয়ে দিয়ে যদি ডিভিশন করো তাহলে আমরা দেখছিলাম -1 আসছে, তাহলে 2 টু দি পাওয়ার 25 মানে তো 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5, তাহলে এটা তোমার কি হবে অ্যাকচুয়ালি -1 এর হোল টু দি পাওয়ার 5 হবে না রিমাইন্ডারটা? হ্যাঁ, তার মানে রিমাইন্ডারটা কি আসবে -1 আসবে না? আবার -1 রিমাইন্ডার হওয়াও যা, কত দিয়ে ডিভিশন করেছি? 11 দিয়ে ডিভিশন করেছি আমি। 11 - 1 ইকুয়াল টু 10, 10 রিমাইন্ডার হওয়াও কিন্তু সেম জিনিস। মানে যদি তোমার নেগেটিভ রিমাইন্ডার কিছু চলে আসে তুমি কি করবে, তার সাথে তোমার যেটা দিয়ে ডিভিশন করছো, ধরো 11 দিয়ে ডিভিশন করছো, এটার সাথে এটাকে অ্যাড করে দেবে, করে দিলে কত আসবে? 10 আসবে, তাহলে রিমাইন্ডারটা হয়ে যাবে কিন্তু +10। তার মানে কি রিমাইন্ডারটাকে পাওয়ারে তোলা যায়, মাল্টিপ্লিকেশন করা যায়, এগুলো করা যায় কিন্তু, ঠিক আছে? রিমাইন্ডার পাওয়ারে তুলে নেওয়া যায়, রিমাইন্ডারকে মাল্টিপ্লিকেশন করা যায়, এভাবে কিন্তু করা যায়। তুমি এবার এই অঙ্কটার কথা ভাবো, যদি এখানে যা বললাম পুরোটাই যে লাগবে তা না, এমনি পাতিভাবে ভাবো। ভাবো, আমি আসছি, পড়ো।
হ্যাঁ বলো কি বলছো? আচ্ছা ঠিক আছে, দুজনের হয়েছে। সৌমিলি অ্যান্সার কোনটা হয়েছে? স্যার আমার তো 0 আর 4 ছাড়া কিছু আসছে না। কমনাব? সে আমার 04 এসছে। হ্যাঁ ঠিক আছে। দেখো একদম সিম্পল ভাবে ভাবো না, ধরো এইভাবে ভাবো, পৃথিবীর যে কোনো চারটে, যে কোনো নাম্বারকে আমরা তো, যে কোনো নাম্বারকে আমরা এর মধ্যে ফেলতে পারি। যদি 5 দিয়ে ডিভিজিবিলিটির মতো করে ভাবি, তাহলে এরকম এরকম হতে পারে, মানে 5k, 5k প্লাস 1, 5k প্লাস 2, 5k প্লাস 3 আর 5k প্লাস 4। পৃথিবীর যে কোনো নাম্বার এই 5 রকম সংখ্যার মধ্যেই পড়বে। এবার বলো তো লজিকটা কি? বলো, কেউ লজিক বলো, কেন পৃথিবীর যে কোনো নাম্বারকে এই 5 রকম নাম্বারের মধ্যে আমরা ফেলতে পারবো? স্যার ওই যার লাস্টের ডিজিট গুলো 1 আর 6 সেগুলো হচ্ছে 5k প্লাস 1 সেটার মধ্যে পড়ছে। যেগুলো লাস্টে 2 আর 7 আছে সেগুলো 5k প্লাস 2 এর মধ্যে পড়ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে কোনো সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ডিভিশন করি, কত রকমের রিমাইন্ডার আসতে পারে, ভাগশেষ আসতে পারে? পজিটিভ রিমাইন্ডার, নন নেগেটিভ রিমাইন্ডার কত রকমের আসতে পারে? 0 to 4। 0 to 4। এবার দেখো তো এই সংখ্যাগুলোকে কেন এরকম লিখেছি। এইটাকে কি 5 দিয়ে ডিভিশন করলে 0 রিমাইন্ডার? 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরটা 3, তারপরটা 4। হ্যাঁ, তার মানে কি, যে কোনো নাম্বারকে 5 দিয়ে ডিভিশন করলে যেহেতু এই ক রকমের রিমাইন্ডার তুমি এক্সপেক্ট করতে পারো, তাহলে আমরা এই রকমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সংখ্যাগুলো। এবার আমাকে কি বলেছে, তোমার চারটে সংখ্যা, চারটে কিরকম সংখ্যা, চারটে কনজিকিউটিভ অড পজিটিভ ইন্টিজার্স ডিভাইডেড বাই 5। কত রকম হতে পারে বাবু? তুমি যদি এখান থেকে শুরু করো, চার, এখান থেকে যদি তুমি শুরু করো, হয়তো 5k, 5k প্লাস 2, 5k প্লাস 4, এরপর একটা কথা হবে বলো তো 5k প্লাস 6 হওয়ার কথা। একটা জিনিস ফলো করো তো, 5k প্লাস 6 যা, আমি বলছি এইটা আর এইটা সেম, মানে ফরমেশনটা সেম, সেটা বলতে পারি আমরা। হ্যাঁ স্যার। তার কারণ হচ্ছে এটাকে 5 দিয়ে ডিভিশন করলেও এক রিমাইন্ডার আসে, এটাকে 5 দিয়ে ডিভিশন করলেও এক রিমাইন্ডার আসে। তার মানে কেউ ইচ্ছে করলে 5k প্লাস 6 কে 5k প্লাস 1 ও লিখতে পারে, কিন্তু হোয়াট এভার তুমি যদি এগুলোকে মাল্টিপ্লাই করো, তাহলে ভাবো রিমাইন্ডার তোমার 0 আসবে। কেন? যেহেতু এর মধ্যে 5k ঢুকে রয়েছে অলরেডি, তাহলে এটা তো ডিভিজিবল বাই 5, তাহলে এক্ষেত্রে কি হবে, রিমাইন্ডার তোমার কত হবে, 0 হবে। এইবার ধরো শুরু হলো এখান থেকে, এখান থেকেও তো শুরু হতে পারে, তাহলে এখান থেকে যদি তোমার শুরু হয় অড গুলো,
তাহলে কিরকম আসবে দেখো 5k প্লাস 1, 5k প্লাস 5k প্লাস 3, 5k প্লাস 5, 5k প্লাস 7। যদিও এইটা আর এইটা কিন্তু সেম ফরমেশন হিসেবে দেখতে গেলে, আর এটা আর এটা কিন্তু সেম ফরমেশন হিসেবে দেখতে গেলে। যাই হোক, আমি সেভাবেই লিখলাম। এবার এইগুলোর গুণফলকে যদি তুমি 5 দিয়ে ডিভিশন করো, কত রিমাইন্ডার আসবে ভালো? রিমাইন্ডার তো এইগুলোই হবে, অর্থাৎ 1, 3, 5, 7। 7 রিমাইন্ডার তো হতে পারে না, 5 রিমাইন্ডারও হতে পারে না। ইনফ্যাক্ট এইখান থেকে শুরু করলেও 5k প্লাস 5 ঢুকে রয়েছে, মানে এটা তো ডিভিজিবল বাই 5, এটা তো ডিভিজিবল বাই 5। তার মানে এই গোটা সংখ্যাটাতেও কিন্তু রিমাইন্ডার দেবে 0, তাহলে গোটাটাও পাচ্ছি, রিমাইন্ডার দিয়ে দিচ্ছে 0। যদি আমি 5k প্লাস 1 থেকে শুরু করি, এবার এসো যদি আমি 5k প্লাস 2 থেকে শুরু করতাম, 2, 4, 6, 8, তাহলে এটার জন্য কত আসতো? 2 রিমাইন্ডার, এটার জন্য 4 রিমাইন্ডার। ভেবে দেখো, এটার জন্য আবার 1 রিমাইন্ডার আসতো, 6 রিমাইন্ডার হওয়া মানে তো 1 রিমাইন্ডার হওয়া। এটার জন্য আসতো কত? 3 রিমাইন্ডার হতো। তার মানে আলটিমেট রিমাইন্ডার কত হতো? 4 দুগুণে 8, 3 8 24। 24 রিমাইন্ডার হওয়ার অর্থ ভাবো, সেটাকে তো আবার 5 দিয়ে ডিভিশন করলে 4 রিমাইন্ডার। তার মানে রিমাইন্ডার 0 হতে পারে বা 4 হতে পারে। এরপরে দেখো রিপিট খাবে। এটা আমি 5k প্লাস 2 থেকে ধরেছি, যদি তুমি 3 থেকে ধরতে তাহলে 5 চলে আসতো, দেখো এর পরেরটা, মানে রিমাইন্ডার 0 হয়ে যেত। যদি তুমি 4 থেকে ধরতে তাহলে আবার এইটা ব্যাক করতো, 4, 6, 8, 10। 10 মানে হচ্ছে তোমার 0 চলে আসতো। তার মানে কি 0 আর 4 এর মধ্যে কিন্তু রিমাইন্ডার গুলো সীমাবদ্ধ থাকবে। তার মানে রেজাল্ট কি হয়ে যাবে? 0 আর 4, মানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা। দেখো তো বুঝলে কিনা, লজিকটা বুঝলে সকলে? হ্যাঁ স্যার। বাকিরা? আচ্ছা, তোমাকে যদি বলে 267 হোল টু দি পাওয়ার 171 এর লাস্ট প্লেসটা কত? সাপোজ ধরো তোমাকে বললো 267 হোল টু দি পাওয়ার 171 এর লাস্ট প্লেসটা কত, কিভাবে বার করবে? কেউ আইডিয়া দিতে পারো? আচ্ছা, 267 হোল টু দি পাওয়ার 171 এর লাস্ট প্লেস যা হবে, এর লাস্ট প্লেসও কি তাই হবে? হ্যাঁ স্যার। হবে তো? সবাই বুঝছো? কেন হবে স্যার? লাস্ট প্লেসটা তো নির্ভর করবে এটার উপরে। তাহলে আলটিমেট গিয়ে এটার পাওয়ার যা উঠবে, ধরো তুমি যদি করো 11 টু দি পাওয়ার, ধরো তুমি করলে 2, 11 টু দি পাওয়ার 2 মানে কত? 121 তো। আবার 1 স্কোয়ার করলে কত হবে? সেটাও তো 1ই হবে। মানে 11 টু দি পাওয়ার 2 এর ইউনিট প্লেস যা হবে, 1 টু দি পাওয়ার 2 এর ইউনিট প্লেস হবে তাই হবে। মানে ইউনিট প্লেসটা তো নির্ভর করবে এই ইউনিট প্লেসটার উপরে। তাহলে 7 টু দি পাওয়ার 171 এর ইউনিট প্লেস যা হবে, 267 হোল টু দি পাওয়ার 171 এর ইউনিট প্লেসও তো তাই হবে। হ্যাঁ।
আচ্ছা, এটার ইউনিট প্লেস সম্পর্কে কিছু আইডিয়া করতে পারো তোমরা? কেউ কোনো আইডিয়া দিতে পারো এর ইউনিট প্লেস সম্পর্কে, মানে কিভাবে চিন্তা করা যায়? আচ্ছা তোমরা বলো 7⁻1 এর ইউনিট প্লেস কত? 7 7 7 স্কয়ারে 9 7 কিউবে 3 7⁴ এর 1 1 এইবার বলো 7⁵ টা কি হবে? 7 মানে যেই 1 চলে এলো, এবার ভাবো যেই তুমি মাল্টিপ্লাই করবে এইটা তো তোমার রিপিট খাবে, মানে 7⁶ হলে হবে 9, 7⁷ হলে হবে 3, 7⁸ হলে হবে হচ্ছে তোমার 1। এইভাবে ক্রমাগত রিপিট খাবে না? হ্যাঁ স্যার এইবার এপির মতো ব্যাপারটা আসছে না, মানে কি বলবো, পাওয়ারটা যদি 4 এর মাল্টিপল হয় তাহলে দেখো রিমাইন্ডার আসছে 1, তাহলে 171 এর কাছাকাছি কি আছে? 171 এর কাছাকাছি 4 এর মাল্টিপল করতে গেলে 168 168 এর পরে আরো তোমাকে 7 কিউব দিতে হবে, তাহলে এটার জন্য তো ইউনিট প্লেস তোমার 1 আসবে। তাহলে খালি এটা দেখে নাও, এটার জন্য ইউনিট প্লেস কত? 3। তাহলে তোমার কত হয়ে যাবে? 1 × 3, অর্থাৎ কত হবে? 3 হবে না? হ্যাঁ স্যার তার মানে এই গোটাটা ইউনিট প্লেস কত হয়ে যাবে? 3 না? পৃথিবীর যে কোনো সংখ্যা সেটা কিন্তু 4 ঘর অন্তর অন্তর রিপিট খাবেই খাবে। খালি কতগুলো ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে। যেমন ধরো যদি তোমার বলে 165 ওর ইউনিট প্লেস সবসময়তেই 5 হবে, এগুলো তো ভাবারই দরকার নেই। আচ্ছা বলো তো 366 এর ইউনিট প্লেস কত হবে? লাস্টে যদি তোমার 6 থাকে, ওর পাওয়ার তুমি যাই নাও না কেন সবসময়তে 6ই আসবে। লাস্টে যদি তোমার 5 থাকে, ওর পাওয়ার যদি তুমি যাই নাও না কেন সেগুলো 5ই হবে। এগুলো দেখলেই বসিয়ে দেবো আমরা। বাদ বাকিগুলো আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। আর একটা মজাদার ভাবে করা যায় এত কিছু না ভেবে। তুমি ধরো 7⁻171 এর ইউনিট প্লেস বার করছো সাপোজ। তুমি কি করবে? 171 থেকে 4 কে বাদ দেবে, সরি 1 কে বাদ দেবে, মানে পাওয়ারটা থেকে 1 কে বাদ দেবে সব সময়, দিয়ে তাকে 4 দিয়ে ডিভিশন করবে সব সময়, মানে এগুলো সব সময় আমরা করব। করে দেখব রিমাইন্ডারটা কত, ভাগশেষটা কত। রিমাইন্ডার কত আসছে দেখো, 170 কে 4 দিয়ে ডিভিশন করলে কত? 2 রিমাইন্ডার। যেই এলো 2 রিমাইন্ডার, তাহলে এর ইউনিট প্লেস হয়ে যাবে, এটাকে নেব মানে 7, পাওয়ারে 1 সবসময়তে নেব, এই রাউন্ড মার্কিং যেগুলো দিয়েছে সেগুলো সবসময়তে নেব, প্লাস রিমাইন্ডার, অর্থাৎ এটা। 7⁻171 ওই জায়গাটা থেকে আরেকবার বলবেন, একটু কেটে গেল। কি করব এবার হচ্ছে আমি রিমাইন্ডারটা 2 এই পর্যন্ত শুনেছো তো? না, আমি আচ্ছা, 171 টাকে নেব পাওয়ারটা, এটা থেকে 1 কে সবসময়তে বাদ দেব, দিয়ে এটাকে সবসময়তে 4 দিয়ে ডিভিশন করব, করে দেখব রিমাইন্ডারটা কত। প্রথমে রিমাইন্ডারটা কত পাচ্ছি আমি? 2 পাচ্ছি। তাহলে এর ইউনিট প্লেস হয়ে যাবে 7টাকে নেব, এইটাকে নেব, 7 নেব, 7 এর পাওয়ারে 1 সবসময়তে নেব, প্লাস নেব রিমাইন্ডার, যে রিমাইন্ডারটা বেরিয়েছে। তাহলে কত আসছে? 7 কিউব
সেভেন কিউবের রিমাইন্ডার তোমার কত হবে? সেভেন কিউবের ইউনিট প্লেস তোমার কত হবে? 3 হবে। তাহলে এই গোটাটার ইউনিট প্লেসও 3ই হবে। এই মেথডটা কিন্তু যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু 7 কেন, পৃথিবীর যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই মেথডটা প্রযোজ্য। অ্যাকচুয়ালি এটা একটা থিওরেম, এটাকে ফার্ম্যাটস থিওরেম বলা হয় থাকে। পরবর্তীকালে আমরা শিখব গিয়ে। এভাবে তুমি বার করতে পারো, বা এভাবে সিমেট্রি দিয়েও কিন্তু তুমি বার করতে পারো। দেখো তো বোঝাতে পারলাম? স্যার কার থিওরি বললেন? ফার্ম্যাটস থিওরেম। ফার্ম্যাটসের অনেকগুলো নাম্বার সিস্টেমের থিওরেম আছে, এটা হচ্ছে ওয়ান অফ দেম। এইবার তুমি একটা অঙ্ক করো, করো। লাস্ট ডিজিট মানে ইউনিট প্লেস চেয়েছে, এককের স্থান সংখ্যা চেয়েছে। যার হয়ে যাবে সে লিখবে 6। স্যার অঙ্কটা একটু দেখাবেন? হ্যাঁ, স্যার 5 কত? 5 5? তুমি বলছো 5, দেখো তো একটু ভুল করছো। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার আমার 7 হচ্ছে। হ্যাঁ, 7ই হবে। স্যার লিখে দিয়েছি। ওকে, 7ই হবে। স্যার অ্যান্সারটা 7 বললেন তো? 7, হ্যাঁ। দেখো, 2 এর সিমেট্রি যদি আমরা ভাবি, 2 এর পাওয়ারে 1 দিলে হচ্ছে তোমার 2, 2 দিলে 4, 3 দিলে 8, 4 দিলে 16, মানে 6। তারপর দেখো আবার রিপিট করবে, 2 টু দি পাওয়ার 5 যদি তুমি দাও, তাহলে আবার 2 এতে চলে আসবে। তার মানে 2, 4, 8, 6 এইভাবেই ক্রমাগত রিপিট খেতে খেতে যাবে। তার মানে 2 এর পাওয়ারে যদি তুমি 4 এর মাল্টিপল দাও, তাহলে কিন্তু তার ইউনিট প্লেস
তোমার হয়ে যাবে কত 6। তাহলে আমরা পেলাম এর ইউনিট প্লেস পেয়ে গেছি হচ্ছে তোমার 6, এটার ইউনিট প্লেস তো সবসময়তে 5, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসো 8 টু দি পাওয়ার সামথিং, 8 এর ক্ষেত্রে কি হয়, 8 এর পাওয়ার 1 দিলে 8, 2 দিলে 64 মানে 4, 3 দিলে হচ্ছে 2, 4 দিলে হচ্ছে তোমার দেখো 6, তারপর আবার দেখো রিপিট করবে, 5 দিলেই আবার 8 এ ফিরে আসবে, 6 8 48 যেহেতু, তার মানে 8 4 2 6, তাহলে 4 এর মাল্টিপল যে মুহূর্তে হয়ে যাবে তার ইউনিট প্লেস কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এর ইউনিট প্লেস হচ্ছে তোমার 6 আসছে, তাহলে কত হয়ে গেল, এটা 17 হলো। 17 মানে কি হবে, ইউনিট প্লেস নিশ্চয়ই 7 হবে, তার মানে লাস্ট ডিজিটটা হয়ে যাবে হচ্ছে তোমার 7। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যাঁ, স্যার, সরি স্যার ডিস্টার্ব করছি, বলছিলাম স্যার যেটার নেক্সট নতুন ব্যাচটা কবে থেকে স্টার্ট হবে? দেখো এইবারের জেকাটা তো আগস্টে ফেলেছে তোমার, বুঝেছো তো, হুম হুম। এবার আগস্টের জেকাটা হয়ে যাক, তারপরে নতুন গ্রুপ স্টার্ট হবে, মানে ধরে রাখো সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, ঠিক আছে? মানে ওটা এক্সাম শেষ হয়ে গেলে আপনি নতুন হ্যাঁ হ্যাঁ, এক্সাম শেষ হয়ে যাবে, পরের পার্টটা শুরু করবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. দেখো ফ্যাক্টোরিয়াল যদি 15 হয়, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 15 বলি, এভাবেও ডিনোট করা হয়। এটার মানে হচ্ছে 15 থেকে শুরু করে আপ টু তোমার 1 পর্যন্ত যদি তুমি মাল্টিপ্লাই করো, ব্যাপারটা এরকম। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, করো। করো। আচ্ছা 11 দিয়ে ডিভিসিবিলিটির কন্ডিশন কি বলতো, 11 দিয়ে? কেউ জানো 11 দিয়ে ডিভিসিবিলিটির কন্ডিশন? ধরো 121, এটা 11 দিয়ে ডিভিসিবল তো? তুমি যদি অড প্লেস গুলোকে অ্যাড করো, মানে এই প্লেসটা ফার্স্ট থার্ড 1 প্লাস 1, এটা থেকে যদি ইভেন প্লেস গুলোকে অ্যাড করো, মানে ইভেন প্লেসও তো একটাই আছে 2, এই যে রেজাল্টটা হবে এটা 0 হবে বা ডিভিসিবল বাই 11 হবে। যদি হয় তাহলে এই গোটা সংখ্যাটা ডিভিসিবল বাই 11 হয় কিন্তু। তার মানে অড প্লেস গুলোকে অ্যাড করবে, মানে অল্টারনেট প্লেস গুলোকে অ্যাড করবে, মাইনাস ইভেন প্লেস গুলোকে অ্যাড করবে, দিয়ে দেখবে ডিফারেন্সটা 0 বা 11 দিয়ে বিভাজ্য যদি তোমার হয়, তখন কিন্তু গোটা সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হয়। করো এবার। কেউ কিছু বলতে চাইছো? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 17 মানে 17 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন আছে, 17 16 15 এই করতে করতে আপ টু 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন আছে কিন্তু। ফিফটিন হবে? x প্লাস ওয়াই আচ্ছা 15ই বেরিয়েছে। 15,
ঠিক বলেছো, এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার 15 হবে। ঠিক। লজিক, সৌমিলি বলো লজিক কি? স্যার গুণ করেছি। গুণ করেছো? কোনগুলোকে হ্যাঁ গুণ স্যার, করেছো? এইগুলোকে? হ্যাঁ স্যার গুণটা অনেক। এইগুলোকে গুণ করেছো? না না, ওইগুলোকে কেন করবো? 17টা ওই এটাকে? হ্যাঁ কি বলছো? তো তো বিচ্ছিরি হবে। গুণ করে দেখে হয়েছে নিয়েছো? তো, স্যার হয়েছে তো বিচ্ছিরি। সাবাস। গুণ করা সম্ভব না, বুঝলে? একটু লজিক্যালি ভাবো। আরেকজন কি করেছো? আরেকজন? স্যার আমিও গুণ করেই করেছি। তুমিও গুণ করেছো? আমার একই অবস্থা। কি 9 দিয়ে ডিভিসিবিলিটির কন্ডিশন কি? যোগফল গুলো 9 দিয়ে বিভাজ্য হ্যাঁ। হবে। আর 11 দিয়ে তো তোমাকে এক্ষুনি শেখালাম। দেখো এগুলো এরকম গুণ করে করে না। প্রথমত ফ্যাক্টোরিয়াল 17 এর মধ্যে তো 1 থেকে 17 পর্যন্ত সবকটা সংখ্যা আছে। তার মানে এই গোটা সংখ্যাটা তো তোমার 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে তুমি এগুলোকে অ্যাড করো। এগুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে তোমার কিরকম আসছে দেখো, x প্লাস ওয়াই প্লাস 5 3 8 5 13 6 3 24 আর 4 23 2 25 33 42 48 48 x প্লাস ওয়াই প্লাস 48 হচ্ছে। তাহলে ভাবো ফ্যাক্টোরিয়াল 17 এর মধ্যে তো 9 ঢুকে আছে, তার মানে এই সংখ্যাটা নিশ্চয়ই ডিভিজিবল বাই 9 হবে। এবার এসো ডিভিজিবল বাই 9 যদি হতে হয় তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কি কি হতে পারে? চিন্তা করো, x প্লাস ওয়াই এর ভ্যালু 6 হতে পারে মেবি, 48 আর 6 54। অথবা ভাবো x প্লাস ওয়াই এর ভ্যালু 15 হতে পারে, 48 আর 15 63। তাহলে গোটা সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমি দেখলাম x প্লাস ওয়াই এর কাছে কিন্তু দুটো পসিবিলিটিস আছে, 6ও হতে পারে বা 15ও হতে হবে, 15ও হতে পারে। এবার এসো ফ্যাক্টোরিয়াল 17 এর মধ্যে তো 11ও ঢুকে রয়েছে, তাহলে গোটা সংখ্যাটা তো 11 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে 11 দিয়ে যদি তোমার ডিভিজিবল হয়, অড প্লেস গুলোকে যোগ করো, 3 5 x 4 8 9, এটা থেকে তোমার বাদ যাবে ইভেন প্লেস গুলো, তার মানে 5 6 y 2 6, এগুলো বাদ যাবে। বাদ গেলে কি আসছে দেখো, তার মানে হয়ে যাবে হচ্ছে তোমার এইটা ইকুয়াল টু ডিভিজিবল বাই 11 হতে হবে বা 0 হতে পারে এটা। তাহলে এবার যদি তুমি হিসেব করো তাহলে আসছে 8 9 17, 17 আর 4 21, 21 5 26 আর 3 29। তাহলে x প্লাস 29 হলো, আর এটা হলো y প্লাস 6 6 12, 12 আর 5 17, 17 আর 2 19। তার মানে এটা হয়ে গেল x মাইনাস ওয়াই প্লাস 10, এরকম হলো। এইবার তাহলে ভাবো x মাইনাস ওয়াই প্লাস 10 এই গোটাটা যদি 11 দিয়ে ডিভিজিবল হতে হয় তাহলে x মাইনাস ওয়াইটাকে নিশ্চয়ই 1 হতে হবে। এইবার চিন্তা করো x মাইনাস ওয়াই হচ্ছে 1, কনফার্ম আমি পেয়ে গেলাম। তাহলে তুমি ভাবো x প্লাস ওয়াই 6 আর x মাইনাস ওয়াই যদি তুমি 1 নাও তাহলে এখান থেকে ন্যাচারালি
এক্স এর ভ্যালু বেরোবে 7/2, যেটা বাস্তবে অসম্ভব, এক্স তো ফ্র্যাকশন হতে পারে না, তার মানে এই কেসটা তোমার হবে না। তাহলে ভাবো এই কেসটা তোমার হবে, তার মানে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার 15। বুঝতে পারছো লজিকটা? হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার আমি ওই এখান থেকে বুঝতে পারিনি যে 3+5+x+y+8+9 মানে এই লাইনটা ঠিক বুঝতে পারিনি। এই লাইনটা কেন আসছে? ডিভিজিবল এটা বাই ফ্যাক্টোরিয়াল 11টা। ফ্যাক্টোরিয়াল 17 যেটা, এটাতে 11, এর মধ্যে তো 11 ঢুকে রয়েছে। আচ্ছা, হ্যাঁ তার মানে এই গোটা সংখ্যাটা কি হবে, 11 দিয়েও ডিভিজিবল হবে। হ্যাঁ এবার এসো, এটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে 11 দিয়ে ডিভিজিবিলিটি কন্ডিশন কি, এই অড প্লেস গুলোকে যোগ করব, মাইনাস কি করব, ইভেন প্লেস গুলোকে যোগ করব, অর্থাৎ এটা 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 দিয়ে দেখব এই ডিফারেন্সটা, দেখো সেটাই করেছি, অড প্লেস গুলোকে যোগ করেছি মাইনাস ইভেন প্লেস গুলোকে যোগ করেছি, দিয়ে দেখবো এই গোটা ডিফারেন্সটা ডিভিজিবল বাই 11 আসছে কিনা বা 0 আসছে কিনা। তাহলে এটা যদি করি, তাহলে আমি পেয়ে গেছি এই এন্ট্রিটা x মাইনাস ওয়াই প্লাস 10। এবার ভাবো, এটাকে যদি আমি 11 দিয়ে ডিভিজিবল করতে চাই, তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালু 1 হতে হবে না? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। এবার এসো, x প্লাস ওয়াই যদি তুমি 6 নাও আর x মাইনাস ওয়াই যদি তুমি 1 নাও, এখান থেকে তবে x ফ্র্যাকশন বেরোচ্ছে, তার মানে 6টা হতে পারে না, 6 বাদ হয়ে গেল। এবার তাহলে কি, x প্লাস ওয়াই যদি 15 নিই, x মাইনাস ওয়াই যদি 1 নিই, তাহলে কিন্তু x আর y এর ইন্টিজার ভ্যালু আমি পাবো, x y এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই x প্লাস ওয়াই ইকুয়াল টু আমার নিশ্চয়ই হয়ে যাবে তোমার 15, তার মানে বোঝা যাচ্ছে x 8 আসবে, y হচ্ছে তোমার 7 আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে